আপনারা জানেন, আপনারা নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই। বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে। মনে হচ্ছে যেন আজ আবার সেই 1971 সালের মতো হায়নাদের দখলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত অবরুদ্ধ জীবনযাপন কাটাচ্ছে। একটা ক্ষমতালোভী দুর্নীতিবাদ জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি আজ নিষ্পেষিত অবরুদ্ধ। একটা সোনার দেশকে মাত্র 5 মাসের মধ্যে শ্মশানে পরিণত করেছে। আর এর নেতৃত্বে রয়েছে এমন এক ব্যক্তি যে নিজেই বলেছে যেখানে কোনো নেতা ছিল না, কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাস ডিজাইন মাস্টারমাইন্ড দ্বারা পরিকল্পিত, অর্থাৎ একটা অমানুষ জঙ্গিবাদ। মোহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের অনুষ্ঠানে সে নিজে এটা স্বীকার করেছে যে একেবারে পরিকল্পিত ভাবে সেই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের জনগণ বা ছাত্র জনতা সবাইকে ছেদটা এগিয়ে দিয়ে দেয় অবৈধভাবে অসাংবিধানিক ক্ষমতা দখলকারী জঙ্গিবাদী ইউনূস, তার উপদেষ্টাবৃন্দ এবং সমন্বয়ক মাত্র দেশি দালাল যুদ্ধাপরাধীদের উত্তরসূরি। বিদেশি কোন কোন শক্তি ইন্ধন দিয়েছে এবং কিছু রয়েছে। মনে হয় আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলোর সমাধান এক হয়েছে। সারা বাংলাদেশের ক্ষমতা দখল করতে চেয়ে এই মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড ইউনূস, সে একজন জঙ্গিবাদ, তার বাহিনী, তারা বিভিন্ন জায়গায় আগুন দেওয়া, গুলি করে পুলিশ হত্যা করা, মিছিলে গুলি চালিয়ে মানুষ হত্যা করা, এই সমস্ত কর্মকাণ্ড করে তার নাকি বিপ্লব সফল করার জন্য এই ঘটনা ঘটেছে। সাথে আবার এই কথাও বলেছে যে বিপ্লব সফল করার জন্য ছাত্রদের যোগ দেওয়াতে না করে ফলস আইডি কার্ড বানিয়ে কিশোরদের ছাত্র সাজিয়েছে, তারা দাবি করে এবং এটা নিয়ে তারা গর্ব করে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সিরাজগঞ্জের বিএনপির এক নেতা সে দাবি করেন যে পুলিশকে মেরেছেন বলে আন্দোলন সফল হয়েছে। একজন বিএনপির ক্যাডার সমন্বয়ক দাবি করেছেন পুলিশ ও মেট্রো রেলে আগুন দিয়েছে বলে বিপ্লব সার্থক হয়েছে। সে তুলনায় আগুন দেওয়ার দায় জঙ্গিবাদী ইউনূসকে অস্বীকার করতে পারবে না। তারা শিক্ষক, বিচারপতি, নির্বাচন প্রধান বিচারপতি দপ্তর, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সব জায়গায় তারা হামলা করেছে। তাদের এই জঙ্গির চেহারাটা তারা স্পষ্টভাবে দেখিয়েছে। এবং আপনারা দেখেছেন স্কুল কলেজে প্রিন্সিপাল তাদেরকে শিক্ষক তাদেরকে কিভাবে আপনার অপমান করেছে ছাত্রছাত্রী, এটা আমরা কোনোদিন ভাবতে পারি না। আর করে একটু হিসাব করে দেখেন যে দক্ষিণ এশিয়ায় আর্থসামাজিক সূচকে বাংলাদেশ শীর্ষ স্থান অধিকার করেছিল এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সকল ব্যবস্থা আমরা জনগণের দোরগোড়ায় নিয়ে যাই, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা করি, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি, যারা একবেলা খেতে পেত না তারা 2, 3 বেলা 4 বেলা খেতে পারত, সেই ব্যবস্থা আমরা করেছি। মানুষের গড় আয়ু 73 বছরে উন্নীত হয়েছিল। সাক্ষরতার হার 45% থেকে আমরা 78% উন্নীত করতে সক্ষম হই। শিশু মৃত্যু হার কমিয়ে এনে মানে প্রতি 1000-এ 21 জনে আমরা নামিয়ে আনি, যা ছিল 84 জন। মাতৃমৃত্যু হার প্রতি লক্ষে 156 জনে আমরা কমিয়ে আনি, যা ছিল 370 জন।
এমনকি বাংলাদেশ একটা দারিদ্র দেশ, যেখানে 41% দারিদ্রের হার ছিল। আমরা সেই দারিদ্রের হার কমিয়ে 18.7 নামিয়ে আনি। অতি দরিদ্র যা ছিল 25.1, আমরা সেটাকে 5.6 নামাই, এবং আমাদের লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটু মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, অতি দরিদ্র থাকবে না। এবং আমরা সেই কাজ কিন্তু করে ফেলেছিলাম। 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছিলাম, আর বাকি গৃহ নির্মাণের কাজও চলমান ছিল। সেটুকু করতে পারলে আমরা বাংলাদেশ থেকে অতি দারিদ্র একেবারে দূর করতে পারতাম। আমাদের দুর্ভাগ্য যে সেটা সম্ভব হলো না। তারপর মানুষের খাদ্য পুষ্টি নিশ্চয়তার জন্য আমিষের ব্যবহার, আমরা মাছ, মাংস, ডিম, তরকারি, সবজি, ফলমূল উৎপাদন বৃদ্ধি করি, এবং মানুষের আয়ুষ্কাল 73 বছর পর্যন্ত বৃদ্ধি পায়, যা ছিল মাত্র 59 বছর বিএনপি আমলে। খাদ্য উৎপাদনে আমাদের সাফল্য, আমরা 4,92,16,000 মেট্রিক টন খাদ্য উৎপাদন করি, যেটা বিএনপির আমলে 2006 সালে ছিল মাত্র 1,80,00,000 মেট্রিক টন। বিদ্যুৎ কথা দিয়েছিলাম, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, সেই বিদ্যুৎ উৎপাদনও আমরা বৃদ্ধি করি। 96 সালে সরকার এসে মাত্র 1600 মেগাওয়াট পেয়েছিলাম, এরপরে সেটাকে আমরা উন্নীত করে যাই 4300 মেগাওয়াটে। 2009 সালে এসে দেখি সেটা আবার কমে গেছে, 3200 মেগাওয়াটে নেমে এসেছে। এরপরে আমরা উদ্যোগ নিই, এবং বর্তমানে বাংলাদেশে আমরা বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা 28,562 মেগাওয়াট, অর্থাৎ 8 গুণ বৃদ্ধি করে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, সোলার প্যানেল দিয়ে অথবা যেভাবে এখানে যেভাবে দরকার সেভাবে বিদ্যুতের প্রতিটি ঘর আমি আলোকিত করে দিয়েছিলাম। ইন্টারনেট ব্যবহার, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করি, এবং ইন্টারনেট ব্যবহারে ট্রেনিং করাই, কম্পিউটার ট্রেনিং করাই, স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিই, এবং আমাদের ছেলেমেয়েরাও ব্যবহার করতে শুরু করে। এবং ইন্টারনেট ব্যবহার এটা প্রায় 78.55 জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে। মোবাইল সিম, যদিও আমাদের জনসংখ্যা 17 কোটি, কিন্তু মোবাইল সিম ব্যবহার করছে 18,86,40,000 সিম ব্যবহার বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশের মানুষের সক্ষমতা বাড়ে এবং মোবাইল ব্যবহারটাও আমাদের বৃদ্ধি পায়। তরুণ সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করি। আমাদের সিআরআই গবেষণা একটা প্রতিষ্ঠান, তার মাধ্যমে আমরা ইয়াং বাংলা কর্মসূচি তরুণদের তাদের ট্রেনিং দেওয়া, প্রোগ্রাম, উন্নতিত ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেইভাবে ট্রেনিং দিয়ে তাদের জন্য আমরা ব্যবস্থা নিই, এবং মানে নিজের ব্যবসা নিজে করবো, নিজের মাস্টার নিজে হবো, এইভাবে আমরা তরুণদেরকে উৎসাহিত করি। এবং তাদেরকে আমরা স্টার্ট আপ প্রোগ্রামের মাধ্যমে আর্থিক ভাবেও তাদের ব্যবস্থা করা হয়। তাছাড়া লার্নিং অ্যান্ড আর্নিং এর একটা কর্মসূচি আমরা বাস্তবায়ন করি, যার মাধ্যমে কম্পিউটার শিখে এবং 9টা ভাষার অ্যাপস তৈরি করে দিই। সেখানে ফ্রিল্যান্সিং ব্যবস্থা, তারা আমাদের সবচেয়ে মজা মানে সবচেয়ে আনন্দের ব্যাপার যে এই প্রায় 7 লক্ষ তরুণ তরুণী এবং সাধারণ মানুষ, এরা কিন্তু প্রায় 7 লক্ষ, তারা ফ্রিল্যান্সিং করে, এবং তাদের সার্টিফিকেট, তাদের স্বীকৃতিও আমরা দিয়েছি। এমনকি মাদ্রাসার শিক্ষাকেও আমরা স্বীকৃতি দেই এবং উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দিই। এইভাবে আমরা তরুণ সমাজের জন্য কাজ করি। আজকে আমার প্রশ্ন, 2009 আগের বাংলাদেশ কেমন ছিল সেটা কি কেউ একটু খুঁজে দেখবে? তখন কি হাতে হাতে আমরা 93 সালে এসে প্রথম মোবাইল ফোনের ডিজিটাল ফোন এবং মোবাইল ফোন উন্মুক্ত করে দিই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে কি ছিল এই দেশের অবস্থাটা, আর কত পরিবর্তন আমরা আনতে পেরেছিলাম, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছিলাম। কারণ এই যে সামাজিক সুরক্ষা, সেবা প্রদান, বহুমুখী কর্মসংস্থান ব্যবস্থা আমরা নেই, আমরা কর্মকর্তার ব্যাংক করে দিই, যে ব্যাংকের থেকে বিনা জামানতে আমাদের মানে তরুণ সমাজ তারা যেন লোন দিতে পারে সে ব্যবস্থা করি। কোম্পানি আইন সংশোধন করে
এক ব্যক্তি কোম্পানি করতে পারে, সে ব্যবস্থা করে দিয়ে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে আসতে শুরু করে। আমাদের যারা বর্গা চাষী, কৃষকদের ভর্তুকি দেওয়া, স্বল্প মূল্যে কৃষি উপকরণ যাতে পায়, বিদ্যুতের 20% আমরা ভর্তুকি দিই, এবং আমাদের যারা বর্গা চাষী তাদের জন্য বিনা জামানতে কৃষি ঋণ বিতরণ আমরা শুরু করি। আমাদের কোন শ্রেণী, আমি যখন প্রথম সরকার আসি মাত্র 800 টাকা তাদের মজুরি ছিল, 93 আমি 1600 টাকায় বৃদ্ধি করি। 2009 আসার পর সেই 1600 টাকার থেকে আমি 12,000 টাকায় উন্নীত করে দিয়েছিলাম। সাথে সাথে তাদের টিফিনের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, সব ব্যবস্থা, এবং তার জন্য ডরমিটরি নির্মাণ করে দিই। আমরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, যেমন অনগ্রসর মানুষ, তাদের জন্য কাজ করি। আমরা 50 লক্ষ ভূমিহীন মানুষকে বিনামূল্যে 2 কাঠা জমি এবং ঘর তৈরি করে দিয়েছি। এগুলো তাদের কোনো পয়সা খরচ করতে হয় না, সেটা আমরাই দিচ্ছি। আমাদের সময় যেমন হিজড়া, বেদে, আরেকটা গ্রুপ আছে মান্তা গ্রুপ, যারা শুধু নৌকাই থাকে, এবং কুষ্ঠরোগী, প্রতিবন্ধী, যত অনগ্রসর গ্রুপ, প্রত্যেকের বিনামূল্যে ঘর এবং ট্রেনিং এবং জীবন জীবিকার ব্যবস্থা আমরা করে দেওয়া শুরু করি। বাংলাদেশে একসময় দুর্ভিক্ষ প্রতিনিয়ত লেগে থাকতো, উত্তরবঙ্গে মঙ্গা যেটাকে বলে। আওয়ামী লীগ সরকার থাকলে তো কোনো মঙ্গা তো হতো না, কোনো মঙ্গা ছিল না, এবং মঙ্গা ভুলে গিয়েছিল, এবং সেখানকার মানুষ 2 বেলা 3 বেলা খেতে পেত, যেখানে একটা মানুষের একটা আশার আলো জেগেছিল। সারা বিশ্বব্যাপী বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হতো। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে উন্নতিটা করে দিয়েছিলাম, সেটা তো মানে সকলেই দেখেছে। এখন আমার প্রশ্ন, যে আজকে কি অবস্থা তোর দেশে, যেখানে আমরা প্রবৃদ্ধি প্রায় 7.2 ভাগে উন্নীত করেছিলাম 2023 সালে। আজকে সেই বাংলাদেশের প্রবৃদ্ধি কোথায় নেমে গেছে আপনারা দেখেন। আমাদের ইউনূস সাহেব ক্ষমতা এসেছেন, আর প্রবৃদ্ধি এখন 1.8%। যে প্রান্তিকে এই 1.81% নেমেছে, গত বছরে ওই প্রান্তিকে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 6.04 আমরা অর্জন করেছিলাম, যেখানে আগের বছর একই প্রান্তিকে জিডিপি অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছিল 6.04%। ইউনূস সাহেব কিভাবে এই প্রবৃদ্ধিকে এবারে এই বছরের প্রান্তিকে ওই একই প্রান্তিকে 1.8 কেন নামালো, সেটা আমার প্রশ্ন। তার উদ্দেশ্যটা কি? গত 5 মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ আসেনি, তার উপর মূল্যস্ফীতি আমরা তো সিঙ্গেল ডিজিটে ধরে রেখেছিলাম, থেকে 9% উপর উঠতে দেয়নি। নেত্রী আবার কানেকশন হচ্ছে, আপনারা লাইনে থাকেন। আপনারা যারা লাইভটি দেখতেছেন, মাননীয় নেত্রীর মোবাইল আমাদের কিছুটা ইন্টারনেটে ডিসকানেক্ট দেখাচ্ছে, আবার এই আপনাদের মাঝে আসছি। এখানে অনেক মানুষ লাইভ করার কারণে, শত শত মানুষ লাইভ করার কারণে ইন্টারনেট একটু স্লো হয়ে গেছে, একটু স্লো দেখাচ্ছে। আপনারা অপেক্ষা করেন, আমাদের মহানগর বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন। এই রনু ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আবার আসছেন, আপনার শোনেন। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, নিত্য প্রয়োজনীয়। আমরা ইনফ্লেশন বেড়েছিল বলে যখন এই 8-9 ভাগ ছিল, তখন আমি
1 কোটি পরিবারের জন্য টিসিবির মাধ্যমে পারিবারিক কার্ড বিতরণ শুরু করেছিলাম। মাত্র 30 টাকা কেজিতে ডাল, তেল কিনতে পারবে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম। আমার প্রশ্ন যে কেন জিনিসের দাম বাড়লো, আর এখন এই সময় এই অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সে তো নিজের ট্যাক্স ফাঁকি দিয়েছে। আপনারা জানেন যে লেবারদের অর্থ আত্মসাৎ করেছে। লেবারদের করা মামলায় লেবার কোর্ট থেকে সে সাজাপ্রাপ্ত আসামি, 6 মাসের সাজা তার, এবং লেবারদের কিছু টাকা শোধ দিত, সে বাধ্য হয়েছে আরো টাকা লেবারদের বাকি আছে। এটা তারই কোম্পানি, এই গ্রামীণ ফোনেরই। আবার এদিকে নিজের ট্যাক্স ফাঁকি দিল, প্রায় 1200 কোটি টাকা তার ট্যাক্স পায়, জনগণ পায়। এই টাকা তো জনগণের কাজে লাগবে, সে ট্যাক্স দেবে না, নিজের ট্যাক্স ফাঁকি দেবে, ট্যাক্স মাফ করাবে। গ্রামীণ ব্যাংক, এই ব্যাংক তো সরকারের তৈরি করা ব্যাংক, এটা তো ইউনূসের তৈরি করা না। আমি সরকারে থাকতে 1998 সালে এই গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছিলাম ব্যাংকটা স্থিতিশীল করার জন্য। আজকে সেই ব্যাংকটাও সে নিজে গ্রাব করে নিয়ে যাচ্ছে। যেটা ছিল পাবলিক প্রপার্টি, এটা এখন তার ব্যক্তিগত মালিকানায় নিয়ে এই ব্যাংকের অর্থ আত্মসাৎ করে যাচ্ছে। সাথে নিজে ট্যাক্স ফাঁকি দেবে আর মানুষের ট্যাক্স। ইতিমধ্যে আপনারা জানেন যে সে ভ্যাট বসিয়েছে, ট্যাক্স বসিয়েছে, সারচার্জ বসিয়েছে। এর ফলাফলটা কি দাঁড়াচ্ছে? ঔষধ, ইন্টারনেট, এলপি গ্যাস, দোকানপাট, রেস্টুরেন্ট সহ প্রত্যেকটা জায়গায় মূল্যস্ফীতি দেখাবে, সব কিছুর দাম বাড়বে। যেখানে আমাদের সময় যে সেই জায়গায় মাত্র ভ্যাট ছিল 5%, সেখানে ক্ষেত্র বিশেষে কোথাও 15%, 19%, 30%, 60% পর্যন্ত সে এক একটা জিনিসে বাড়িয়ে দিচ্ছে। এত ডিটেল বলতে পারবো না, আপনারা নিজেরাই ভালো জানেন এবং যারা ব্যবসা করে সেটাই জানেন। সম্পূরক শুল্ক সে বাড়িয়েছে 2 গুণ 3 গুণ। তার উপর টিসিবিতে আমরা যে চাল, ডাল, তেল বিক্রি করি সেটাও বন্ধ করেছে। শুধু বন্ধ না, সেখান থেকে 33 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আচ্ছা, আপনার কাছে জিজ্ঞেস করবো, 33 লক্ষ মানুষের কার্ড বাতিল করলো কেন? তারা আওয়ামী লীগের ভোট দেওয়ার কারণে? তাহলে আরো যে 57 লক্ষ মানুষ যে পেত, এই মানুষ তারা কোন দলে? আওয়ামী লীগ তো দলীয়করণ করে সব ক্ষেত্রে। দরিদ্র মানুষকে সাহায্য করবার জন্য, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে সাহায্য করবার জন্য যে ব্যবস্থা আমরা নিয়েছিলাম, এটা সকলের জন্য এটা প্রযোজ্য ছিল এবং সকল মানুষের জন্যই আমরা করে দিয়েছিলাম। এখানে আমাদের কোনো দলীয় বিষয় ছিল না। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি, মানুষকে মানুষ হিসেবেই গ্রহণ করেছি এবং মানুষের বেঁচে থাকাটাকে সহজ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আজকে সব বন্ধ করে দিল, আর এই যে টাকাটা বেঁচে যাবে এসব পণ্য ক্রয় করার জন্য, টাকাটা কার পকেটে যাবে? এখানে আমরা ইউনূসের কাছে আরেকটা প্রশ্ন, আমি জুন মাসে 7,97,000 কোটি টাকা বাজেট দিয়ে আসলাম। জুন মাসে এই 4-5 মাসের মধ্যে এই টাকাগুলি কি করলো? সামাজিক নিরাপত্তার কাজ বন্ধ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সেগুলি বন্ধ হয়ে গেছে। বিনামূল্যে বই 1 জানুয়ারি দিতাম, সেটা দিতে ব্যর্থ হয়েছে। আবার এই বই ছাপাতে অতিরিক্ত 700 কোটি টাকা নিয়েছে, তারপরে বই দিতে পারলো না, ব্যর্থ। তারপর আপনারা জানেন যে আমাদের দেশের মানুষের যে সমস্ত সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার দিয়েছিল সেগুলো একে একে সব বন্ধ করে দিয়েছে। আমরা ছাত্রছাত্রীদের বৃত্তি দিতাম, প্রায় 4 কোটির উপর শিক্ষার্থী কিন্তু লাভবান হতো, উপকারভোগী ছিল। কোথায় তারা? কেন দিচ্ছে না সেগুলি? বই বন্ধ, বৃত্তি বন্ধ, সবকিছু বন্ধ। তার উপর আমাদের ছাত্ররা যারা মুক্তিযোদ্ধা সন্তান বা আওয়ামী লীগের পরিচিত, আওয়ামী লীগ করে, তাদের ছেলে মেয়েদের পড়তে দেবে না, তাদের সার্টিফিকেট বাতিল করে দিচ্ছে।
তাদেরকে স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে বের করে দিচ্ছে। এটা কোন ধরনের আচরণ, কোন ধরনের কথা? ছাত্রলীগকে তারা ব্যান করে। এখানে আমার প্রশ্ন, এই যে যারা সমন্বয়, আপনারা দেখেছেন এর মধ্যে অনেকেই কিন্তু একসময় ছাত্রলীগ করতো। ছাত্রলীগ করতে যে তারপর তারা বিক্রি হয়ে গেছে। এই ইউনুসের অর্থ জামাত, জামাত এবং ইউনুসের জঙ্গিবাদ, এই জঙ্গিবাদের অর্থের কাছে তারা নিজেরা বিক্রি করে দেয়, এবং এই বিক্রি করতে বলেই তারা এখন কত আন্দোলনে এবং সমন্বয় হয়ে গেছে। যে সমন্বয়কদের মধ্যে যারা ছাত্রলীগ করতো তাদেরকে আমি জিজ্ঞাসা করি, তারা কি কোনো নীতিতে বিশ্বাস করে না? তাদের কি কোনো ন্যায় নীতি নাই? যে কি শিক্ষা নিল তারা, যে তারা অর্থের কাছে বিক্রি হয়ে তারা এখন ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলে ছাত্রলীগকে ব্যান করায়? তাহলে ছাত্রলীগ যে সমস্ত কাজের জন্য দোষ দেওয়া হয়েছে ছাত্রলীগকে, এখন তো খুব স্পষ্ট যে এই দোষগুলি ছাত্রলীগ করে না, এই সমন্বয়করাই করেছিল, করে ছাত্রলীগের নামে বদনাম দিয়েছে তারা, এবং দিয়ে তারা ঠিক ঝাঁকের দল ঝাঁকে নিচে গেছে আর বদনাম এদের নামে দিয়ে তাদের ব্যান করেছে। আমার প্রশ্ন, এই ছাত্রলীগ 1948 সালে গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে। এই ছাত্রলীগ ব্যান করবার কি অধিকার আছে তাদের? ইউনুসের কি অধিকার আছে যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অবৈধভাবে দখলকারী যে ক্ষমতায়, তার সব নির্দেশনায় অবৈধ। আজকে তারা সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, সংবিধান প্রেয়াম্বল, সংবিধানকে আজকে সংশোধন করবে, তাদের কে অধিকারটা দিয়েছে? এই সংবিধান গড়ে উঠেছিল জনগণের নির্বাচিত প্রতিনিধি দেওয়া, স্বাধীনতার পর যারা জনগণের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তাদের দিয়ে গণপরিষদ গড়ে তুলে তারা এই সংবিধান রচনা করে যায়। এই সংবিধান বাতিল করবার কি অধিকার তাদের আসতো? কয়েকটা অস্ত্রধারী সন্ত্রাসী গুন্ডামি করে ক্ষমতা দখল করে অমনি বড় বড় কথা, মানুষকে ভাত দিতে পারে না, খাবার দিতে পারে না, ওরা সংস্কার করে। তাদের এই সংস্কারটা কে মানে? কিসের সংস্কার? যেখানে আমাদের অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে, সেখানে তাদের সংস্কার করার কি অধিকার আছে? এই সরকারের